সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব অনুশীলনী 1.4-এর 1 নাম্বার অঙ্ক। 1 নাম্বার অঙ্কের যেটি দেওয়া আছে সেটি হচ্ছে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। অর্থাৎ ভগ্নাংশ যুগল মানে কি? অর্থাৎ ভগ্নাংশ জোড়াগুলো যে 8 ভাগের 5, 24 ভাগের 15 এবং 11 ভাগের 4, 13 ভাগের 14, 13 ভাগের না 33 ভাগের 14, 50 ভাগের 38, 150 ভাগের 114 এই ভগ্নাংশ জোড়াগুলো পরস্পর সমান কিনা অর্থাৎ সমতুল কিনা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে ক নং প্রশ্ন করি। 8 ভাগের 5, 24 ভাগের 15 এই ভগ্নাংশ জোড়াগুলো সমতুল কিনা আমাদের নির্ণয় করতে হবে। ভগ্নাংশ যুগল তখনই সমতুল হবে যখন প্রথম তীর লব দ্বিতীয় তীর হরের গুণফল এবং প্রথম তীর হর দ্বিতীয় তীর লবের গুণফলের সমান হয়। অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি? ভগ্নাংশ যুগল সমতুল তখনই হবে যখন প্রথম তীর লব দ্বিতীয় তীর হরের গুণফল এবং প্রথম তীর হর ও দ্বিতীয় তীর লবের গুণফলের সমান হবে। আমরা এখানে ও দিতে পারি। অর্থাৎ আমরা কি লিখতে পারলাম? ভগ্নাংশ যুগল সমতুল তখনই হবে যখন প্রথম তীর লব দ্বিতীয় তীর হরের গুণফল এবং প্রথম তীর হর ও দ্বিতীয় তীর লবের গুণফলের সমান হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কি? এক্ষেত্রে প্রথম তীর লব 5 ও দ্বিতীয় তীর হর 24 এর গুণফল সমান 24 গুণ 5 সমান 4 5 20, হাতের কত 1, 5 দুগুণে 10, হাতের 2, 5 দুগুণে 10, 11, 12 অর্থাৎ 120 এবং প্রথম তীর হর 8 ও দ্বিতীয় তীর লব 15 এর গুণফল সমান 15 গুণ 8। তাহলে 8 15 কত? 120। এক্ষেত্রে আমরা কি পেলাম? প্রথম তীর লব 5, দ্বিতীয় তীর হর 24 এর গুণফল 120 এবং প্রথম তীর হর 8 ও দ্বিতীয় তীর লব 15 এর গুণফল 120। তাহলে এখানে আমরা লিখছি কি? ভগ্নাংশ যুগল সমতুল তখনই হবে যখন প্রথম তীর লব দ্বিতীয় তীর হরের গুণফল এবং প্রথম তীর হর দ্বিতীয় তীর লবের গুণফলের সমান হবে। তাহলে এই কথা অনুসারে আমরা এই সমাধানগুলো আমরা সমান পেলাম। অর্থাৎ আমরা পেলাম কি? এখানেও 120, এখানেও কি 120। তাহলে সত্য অনুসারে আমাদের ভগ্নাংশ যুগল সমতুল হলো। তাহলে আমরা লিখতে পারি কি? সুতরাং নির্ণয় 8 ভাগের 5, 24 ভাগের 15 ভগ্নাংশ যুগল সমতুল। আনসার হবে কি? সমতুল। তাহলে 8 ভাগের 5, 24 ভাগের 15 এই ভগ্নাংশ যুগল সমতুল কিনা আমরা নির্ণয় করলাম। অর্থাৎ আমরা কি করলাম? শুধুমাত্র প্রথম তীর লবের সাথে দ্বিতীয় তীর হরের গুণফল এবং প্রথম তীর হরের সাথে দ্বিতীয় তীর লবের গুণফল
শুধুমাত্র আমরা করলাম। তাহলে গুণফল করার পরে যদি মানগুলো পরস্পর সমান হয় তাহলে ভগ্নাংশ যুগল অবশ্যই সমতুল হবে। অর্থাৎ এভাবে আমরা খুব সহজে খ নং প্রশ্নের সমাধান করতে পারি। খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে 11/7, 33/14 এই ভগ্নাংশ যুগল সমতুল কিনা আবার নির্ণয় করতে হবে। আমরা প্রথম অঙ্কটি যেভাবে করেছি ঠিক একইভাবে একই রূপে আমাদের এই অঙ্কটিও সমাধান করতে হবে। তাহলে আমরা একইভাবে কথাটা লিখতে পারবো। তাহলে এখানে কি লেখা আছে, ভগ্নাংশ যুগল সমতুল তখনই হবে যখন প্রথমটির লব ও দ্বিতীয়টির হরের গুণফল এবং প্রথমটির হর ও দ্বিতীয়টির লবের গুণফলের সমান হবে। তাহলে এক্ষেত্রে প্রথম লবটি কি দেওয়া আছে 7 এবং দ্বিতীয়টির হর দেওয়া আছে কি 33। তাহলে আমরা গুণফল লিখতে পারি কি 33 গুণ 7, 3 7 21 1 হাতের 2, 3 7 21 22 23 অর্থাৎ 231। ঠিক একইভাবে আমরা প্রথমটির হর কত পাবো, এখন এখানে 11 এবং দ্বিতীয়টির হর লব কত 14। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 14 গুণ 11। তাহলে 14 আর 11 আমাদের গুণ করতে হবে। 14 আর 11 গুণফল আমরা বের করি। এখানে 4 একে 4, 1 একে 1 শূন্য, 4 একে 4, 1 একে 1 4 5 1। তাহলে আমরা পাচ্ছি কি 154। অর্থাৎ আমরা লিখতে পারি কি এই 231 এবং 156 অর্থাৎ 154 এই ভগ্নাংশ যুগল সমান নয়। তাহলে আমরা লিখতে পারি কি নির্ণয় 11/4, 33/14 ভগ্নাংশ যুগল সমতুল নয়। কারণ সত্তা অনুসারে আমরা প্রথমটির লব এবং দ্বিতীয়টির হরের গুণফল আর প্রথমটির হর দ্বিতীয়টির লবের গুণফলের সমান পাইনি, সেজন্য ভগ্নাংশগুলো সমতুল কখনো হতে পারে না। উত্তর হবে সমতুল নয় বা অসমতুল। অর্থাৎ আমরা ঠিক একইভাবে ক নং প্রশ্ন যেভাবে করেছি ঠিক একইভাবে আমরা ক নং প্রশ্ন সমাধান করলাম। অর্থাৎ আমরা শুধুমাত্র লিখলাম ভগ্নাংশ যুগল সমতুল তখনই হবে যখন প্রথমটির লব দ্বিতীয়টির হরের গুণফল এবং প্রথমটির হর দ্বিতীয়টির লবের গুণফলের সমান হবে। তাহলে প্রথমটির লব দেয়া আছে এখানে 7 এবং দ্বিতীয়টির হর দেয়া আছে 33। তাহলে 33-এর সাথে 7 আমরা গুণ করব 231 এবং প্রথমটির হর দেয়া আছে 11 এবং দ্বিতীয়টির লব দেয়া আছে 14। তাহলে 14 আর 11 গুণ করলে আমরা পাচ্ছি কি 154। তাহলে নির্ণয় 11/4, 33/14 ভগ্নাংশ যুগল কখনো সমতুল হতে পারে না। তাহলে উত্তর হবে সমতুল। গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্ন দেয়া আছে কি 50/38, 150/114 অর্থাৎ আমরা এই ভগ্নাংশ যুগল সমতুল কিনা আবার নির্ণয় করব। ক আমরা শেষ করেছি, তার মধ্যে ক নম্বরটি হচ্ছে সমতুল এবং খ নম্বরটি হচ্ছে সমতুল নয় অর্থাৎ অসমতুল। এখন আমরা ক নং প্রশ্ন পরীক্ষা করে দেখি এটা সমতুল হয় কিনা। তাহলে আমরা ঠিক একইভাবে ভগ্নাংশ যুগল সমতুল তখনই হবে যখন প্রথমটির লব ও দ্বিতীয়টির হরের গুণফল এবং প্রথমটির হর ও দ্বিতীয়টির লবের গুণফলের সমান হবে। অর্থাৎ ভগ্নাংশ যুগল সমান করার জন্য আমাদের এই সত্য মানতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি কি প্রথমটির লব দেয়া আছে কত 38, দ্বিতীয়টির হর দেয়া আছে কত 150। তাহলে 150 এবং 38-এর আমরা গুণফল করব। 150-এর সাথে আমরা 38-কে গুণ দিয়ে দেখি কত হয়। 8 0 0 5 7 40 হাতে 4 8 একে 8 8 4 কত 12 0 3 0 0 3 5 15 হাতের 1 3 একে 3 4। তাহলে 0 0 4 5। তাহলে আমরা পাচ্ছি কত 5700 এবং প্রথমটির হর দেয়া আছে কত এখানে 50 এবং দ্বিতীয়টির লব কত দেয়া আছে 114। তাহলে 114-এর সাথে আমরা 50-এর গুণ দেব এখন। তাহলে 114-এর সাথে আমরা যদি 50-এর গুণ দিই তাহলে কি হতে পারে 4 0 0 0 1 0 0 1 0 0 0 4 5 20 হাতের 2 5 একে 5 6 60 5 একে 5। তাহলে আমরা কি পাচ্ছি 0 0 7 5 অর্থাৎ আমরা পেলাম 5700। তাহলে খেয়াল করে দেখো এখানে প্রথম তীর লব 38 এবং দ্বিতীয়টির হরের গুণফল 5700, প্রথম তীর হর 50 এবং দ্বিতীয়টির লব 114-এর গুণফল 5700। তাহলে 5700 এবং 5700 হচ্ছে এখানে সমান একটি সংখ্যা। তাহলে আমরা ভগ্নাংশ যুগল সমতুল তখনই হবে যখন প্রথমটির লব ও দ্বিতীয়টির হরের গুণফল এবং প্রথমটির হর দ্বিতীয়টির লবের গুণফলের সমান হবে। তাহলে এই সত্যানুসারে আমরা অঙ্কটির সমাধান খুঁজে পেলাম। তাহলে আমরা লিখতে পারি কি নির্ণয় 50/38
150 ভাগের 114 ভগ্নাংশ যুগল সমতুল। তাহলে আমরা উত্তর হিসেবে লিখতে পারি কি সমতুল, কারণ আমরা সত্তা অনুসারে অঙ্কটির সমাধান খুব সহজে খুঁজে পেয়েছি, অর্থাৎ গ নং প্রশ্ন এখানেই সমাপ্ত। তাহলে আমরা এভাবে অনেক অঙ্ক, অর্থাৎ অনেক ধরনের অঙ্ক আমরা এভাবে খুব সহজেই সমতুল ভগ্নাংশ কিনা আমরা সহজেই নির্ণয় করতে পারি। যদি সমতুল ভগ্নাংশ না হয় তাহলে এগুলো অসমতুল ভগ্নাংশ, অর্থাৎ সমতুল নয়। আজকের পর্বেই এতটুকু পর্যন্ত, কালকে আবার নতুন একটি পর্ব নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।